আমাদের আজকের লাইভের টপিকটা হচ্ছে কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ফিউচার ইন দ্য এআই এরা। অ্যান্ড 2025 এবং 2025-এর পরে আমাদের কোডিংয়ের ফিউচারটা কী হবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। যদিও গত একটা লাইভে আমি ইউটিউবে আলোচনা করছিলাম, বাট অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে বা আমাদের কোর্সের অনেকে এই বিষয়টা খেয়াল করে নাই। অ্যান্ড প্র্যাকটিক্যালি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি নাই সেখানে। যে বিষয়টা আমরা এখানে প্র্যাকটিক্যালি আলোচনা করবো, একদম হ্যান্ডস অন গাইড পাবেন। সো এই বিষয়গুলোতে আসতেছি, সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তার পূর্বে আপনাদের সাথে এগেন কানেক্টেড হয়ে নিই, এই ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মেইন টপিকটা আগে বলে নিই। আহ, আহ, এই ভিডিওতে মোটামুটি আমরা 5টা টপিক নিয়ে আলোচনা করব। শুরুতেই আহ, একদম নর্মাল কোডার থেকে কিভাবে আমরা প্রবলেম সলভার হতে পারি এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপরে আহ, আমাদের ফিউচার অপরচুনিটিসগুলো কী কী হবে একজন প্রোগ্রামারের জন্য, এই এআই এর হেল্প নিয়ে আমাদের ফিউচার অপরচুনিটিস কী কী যা আমরা কাজে লাগাতে পারবো। পাশাপাশি আপকামিং ডেভেলপারদের জন্য আমাদের হাইলি ডিমান্ডেড যে স্কিলসগুলো আছে সেগুলো কি কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে ফিউচার প্রুফ ডেভেলপমেন্টের যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা আমরা কিভাবে তৈরি করব এবং এই মাইন্ডসেটে কি কি বিষয় ইনক্লুডেড আছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি ভাইব কোডিং বিষয়টা কি এবং কিভাবে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সো টুটুল ভাই, আমরা শুরু করতে পারি একদম প্রথম টপিক থেকেই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা আছে এই বিষয়টা আমাদের কোডারদেরকে রিপ্লেস করে দিচ্ছে। এই যে আমাদের ব্যাচে যারা এনরোল করে আছে বিভিন্ন ব্যাচে, হুম। তারা অনেকেই চিন্তা করতেছে ভাই প্রোগ্রামিং শিখে আর কি হবে, চ্যাট জিপিটি, জিমিনাই, লাভেবল এআই বা ক্যানভা এআই, এটা তো জাস্ট বললেই, কমান্ড দিলেই এআইটা আমাদেরকে সব কোড করে দিচ্ছে। তাহলে কোডারদের কি হবে, কোডাররা অ্যাকচুয়ালি কি করবে এই বিষয়টা একটু বলো তো ভাই। হ্যাঁ, এটা বলবো। আমি গ্রুপে সবাইকে জানাচ্ছিলাম। সো আমাদের মাত্র 24 জন জয়েন করছে। আপনারা কাইন্ডলি আপনাদের বন্ধু বান্ধবকে জানাই দেন। ওকে, এবার আসা যাক। ঈশান মাত্র যেটা বললো সেটা হচ্ছে, এই যে সবার মাঝে এখন যেই কোশ্চেনটা ঘোরাফেরা করে এই বর্তমান সময়ে, যে এআই আমাদের চাকরি খেয়ে নেবে নাকি। এই বাঘা বাঘা সব এআই চলে আসছে। কিছুদিন আগে একটা পোস্ট আমি শেয়ারও দিছিলাম যে ক্যানভা এর উপর একটা ভিডিও এক মেয়ে বানাইছে। তো এর আগেও আমি অনেকগুলো লাইভে একই কথা বলছি, আজকেও সে একই কথাই বলবো। সেটা হচ্ছে, এই এআই আমাদের জন্য ব্লেসিং, অর্থাৎ আমাদের সহকারী হিসাবে, আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে আমাদের ইউজ করা উচিত। এআই কে আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত না, কারণ আমাদের মতো কোডাররাই কিন্তু এই এআই তৈরি করছে। প্লাস যারা প্যাশন থেকে, ভালো লাগা থেকে প্রোগ্রামিং জার্নিতে আসবে, তারা কখনো এরকম টেনশন করবে না যে এআই আমাকে রিপ্লেস করে দিবে। কারণ তারা জানে নতুন জিনিস কিভাবে তৈরি করতে হয়, নতুনত্ব কিভাবে আনতে হয়। আর যারা মানুষের ফিউচার দেখে, মানুষের টাকা পয়সা দেখে, মানুষের ক্যারিয়ার দেখে প্রোগ্রামিং জার্নিতে আসবে, তাদের মনে এরকম প্রশ্ন আসবে যে এআই হয়তো আমাকে রিপ্লেস করে দিবে। তো এই একটা জিনিসই যথেষ্ট আপনাকে বোঝানোর জন্য যে এআই আপনাকে রিপ্লেস করবে নাকি। এবার আসা যাক, এবার ঈশানের পোস্টের আর কি ডেপতে আসা যাক। সেটা হচ্ছে, আমি আজকে আরো একটা পোস্ট শেয়ার দিছি, নাইম ভাইয়ের পোস্ট ছিল, যে একটা ইন্টারভিউয়ে আর কি যে জিনিসটা হয়েছে। প্লাস রূপম ভাইও আজকে দেখলাম পোস্ট দিছে যে একজন কি বলে ভাইব কোডারের ইন্টারভিউ নিচ্ছিল। তো এখানে আর কি যে কোশ্চেনই করে না কেন সে বলতেছে যে আমি এটা চ্যাট জিপিটি থেকে শিখছি, মানে চ্যাট জিপিটি আমাকে এভাবে বলছে, হ্যান ত্যান, মানে নিজেই কোনো কিছু বলতে পারতেছে না। তো বিষয়টা হচ্ছে এইরকমই, যে এআই আসছে আমাদের হেল্পের জন্য। আর নাইম ভাই যেটা বলতেছিল যে আমার ক্লায়েন্ট আমাদেরকে এসে, ওরা ফ্রন্ট এন্ডের একটা ডিজাইন সার্টেন অ্যামাউন্ট করে আমাদেরকে এসে বলতেছে যে এই যে এটা আমার হচ্ছে প্রজেক্ট, আমি এতটুকু করছি এআই দেখে, কিন্তু ফার্দার আমি আর করতে পারতেছি না, ইরোর আসতেছে, অথবা এই আমি কি বলে এক্সটেন্ড করতে চাই আমার কোডটাকে। তো ওই সময় তো আমাদের মতো প্রোগ্রামারকে লাগবে, ওই সময় এক্সপার্ট লাগবে। এক্সপার্ট ছাড়া তো ওই এমন যে হচ্ছে জীবনে কোনোদিনও প্রোগ্রামিং এর জিনিস দেখেই নাই, যে কোনো এরকম ইরোর খাইই নাই, ও কিভাবে বুঝবে যে এটা কিভাবে সলভ করতে হয়। সো রিয়েল লাইফের মানুষজনকে কিন্তু লাগবেই। আরেকটা বিষয়, এই যে এআই দিয়ে আপনার এই যে ভাইব কোডিং করে যে এই প্রজেক্টগুলো আপনি বানাচ্ছেন, এগুলোর কিন্তু ফাঁকফোকর আছে। এর আগেও আমি লাইভে কিন্তু বলছিলাম একদিন যে হচ্ছে একজন একটা স্যাস প্রোডাক্ট বানাইছে, বানানোর পর অনলাইনে পোস্ট করছে যে আমি এরকম একটা স্যাস প্রোডাক্ট বানাইছি ভাইব কোডিং এর মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন এআই এজেন্ট ইউজ করে আমি এটা বানাইছি।
তো এটা শোনার পর ওকে অ্যাটাক দিয়ে ওর ডেটাবেজের অ্যাক্সেস নিয়ে নিছে, তারপরে ওর যে ভালনারেবিলিটি গুলো আছে ওগুলো কিন্তু নিয়ে আর কি লিক করে দিছে। তো তাহলে ওটার জন্য তো আপনার শিখতে হবে, বুঝতে হবে যে প্রোগ্রামিং কি জিনিস সেটা শিখতে হবে, এইটা হচ্ছে বিষয়। তো এআই আমাদের যে ইজি কাজগুলো ছিল সেই ইজি কাজগুলোকে একদম নাই করে দিছে, মানে এটাকে আরেকটু সহজ বেটার থেকে ভাবে সহজ। বলা যায় টুটুল ভাই। হুম হুম হুম। আমরা এখন পর্যন্ত এই কথাটা আমি গত লাইভেও বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেটলি ডেঞ্জার। কাদের জন্য ডেঞ্জার? যারা শুধুমাত্র কোড লিখে, কোড হুম, টাইপ করে, যাদের এইটাই হচ্ছে এতটুকু, স্কিলটাই হচ্ছে এতটুকু, সে কোড মুখস্থ করে জাস্ট লিখতে পারে, তাদেরকে ডেফিনেটলি এআই রিপ্লেস করে দেবে। রিপ্লেস কাদেরকে করবে না? যারা প্রবলেম সলভার, যারা এই মুহূর্তে 70-80% কোড চ্যাট জিপিটির থেকে হেল্প নিয়ে করে নিচ্ছে, বাট স্কেলেবল করার জন্য নিজের ব্রেনটা খাটাচ্ছে, পারফরমেন্সটা অপটিমাইজ করার জন্য নিজের স্কিলটা ব্যবহার করতেছে, এবং হুম, এটা ওয়েল আর্কিটেকচার ফলো করে ওয়ার্ক ফ্লোটা ঠিকভাবে তৈরি করে এটাকে আরও বেশি স্কেলেবল করার জন্য কাস্টম যে সিস্টেমটা, সেই হুম, সিস্টেমটা ডিজাইন করতেছে নিজে নিজে। অর্থাৎ হুম, আগে যারা শুধুমাত্র কোডিং করতো, কোডিং করে ইনকাম করে খাইতো, তাদের জন্য এআই ইজ 100% ডেঞ্জার। হুম, বাট আমরা এই মুহূর্তে যারা শিখতেছি তারা তো জানি অলরেডি এআই কোড করে দিতে পারে, 70-80% কোড দিতে পারে। তাহলে আমরা কেন বলদের মতো ওই শুধুমাত্র কোডিংটাই শিখবো? কেন আমরা প্রবলেম সলভার হব না? হুম, ওয়েব ডেভেলপমেন্ট মানে কোড দিয়ে ওয়েবসাইট বানানো না, এটা আমি সবসময় বলে আসতেছি। এক্স্যাক্টলি। এআই দিয়ে কোড তৈরি করা এটা কোনো বিষয়ই না, এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা এই মুহূর্তে এটা কোনো বিষয়ই না। তাহলে ডেভেলপারদের কাজ কি শেষ হয়ে গেল? প্রোগ্রামারদের কাজ কি শেষ হয়ে গেল? না ভাই, ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ শুধুমাত্র কোডিং করা না। কোডিং করা জাস্ট একটা সম্পূর্ণ প্রজেক্টের 10-20%, আর বাকি প্রজেক্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, এটাকে পারফরমেন্স অপটিমাইজ করা, এটাকে স্কেলেবল করা, এটা এই প্রজেক্টের কনটেক্সটটা কি, বিজনেসটার কনটেক্সটটা কি, এটা বুঝে এই অনুযায়ী কাস্টম সিস্টেম ডিজাইন করা, এই অনুযায়ী আর্কিটেকচার ডেভেলপ করা, এই বিষয়টা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, একজন প্রোগ্রামার, একজন ডেভেলপারের কাজ। এই কাজটা আমরা ভুলেই গেছিলাম। আমরা শুধুমাত্র ভেবেই নিচ্ছিলাম কোড মুখস্থ করব, ওয়েবসাইট বানাই দিব, ক্লায়েন্ট ফিগমা ফাইল দিবে, এক্স্যাক্টলি সেম টু সেম বানাই দিব, আমাদের কাজ শেষ। বাট হুম, এআই এসে এই জিনিসটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছে যে ভাই তোরা এবার কোড মুখস্থ করা থাম, তোরা ক্রিয়েটিভ মানুষ, তোরা কেন কোড লিখতে যাবি? কোডিংয়ে আমাদের সময় দেওয়া উচিত 10-20% একটা প্রজেক্টে, বাকি হুম, সময়টা দেওয়া উচিত আমাদের স্কেলেবিলিটিতে, পারফরমেন্স অপটিমাইজেশনে, ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার করায়, সিস্টেম ডিজাইনে, এবং আমাদের আর্কিটেকচারটাকে বেটার করায়। এই এক্স্যাক্টলি। জিনিসটাতে আমাদের সময় দেওয়া উচিত, বাট এটাই আমরা অনুধাবন করতে পারিনি, এটাই ভুলে গেছি। আর যারা এই বিষয়টা বুঝতেই পারে না তারা বলবে যে ভাই কোডিংয়ের ভাত নাই, কোডিং ইজ ডেঞ্জার, অ্যান্ড কোডিংয়ের দিন শেষ, এই কোডিং খেয়ে নিছে। সো আপনি যদি এই 2025-এ এসে জাস্ট একজন কোড রাইটার হন, কোড টাইপার হন, তাহলে ভাই আপনার চাকরি নাই, আপনার ভাত নাই। আপনাকে অবশ্যই অবশ্যই একজন ক্রিয়েটিভ পার্সন হতে হবে, প্রবলেম সলভার হইতে হবে। এটা আমরা সবসময় বলি। অ্যান্ড আমাদের কোর্সে আমরা কিন্তু আপনাদের কোড করা শেখাচ্ছি না, আমরা আপনাদেরকে শেখাচ্ছি কীভাবে ক্রিয়েটিভভাবে কোনো একটা আপডেটেড লেটেস্ট জিনিস শিখতে হয়, অর্থাৎ সেলফ হুম, প্ল্যানার কীভাবে হইতে হয়, ডেভেলপমেন্ট জার্নিটাকে কীভাবে বেটার অপশনে নিয়ে যাওয়া যায়, প্রবলেমে পড়লে কীভাবে এটা সলভ করা যায়, এবং সাপোর্ট টিমের মাধ্যমে হেল্প করে আপনাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার যে জার্নিটা, এটাই করতেছে হাবলু প্রোগ্রামার। হাবলু প্রোগ্রামার শুধুমাত্র আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছে না, শুধুমাত্র কোডিং শেখাচ্ছে না, সেলফ লার্নার হিসেবে তৈরি করতে আপনাদের মেন্টরশিপ দিয়ে, এই যে টিমের সাথে কিভাবে একসাথে বসে কথা বলতে হয়, একসাথে আরেকজনের কথা কিভাবে শুনতে হয়, লিডারশিপের যে বিষয়টা, এই বিষয়টা আপনারা এখান থেকে শিখতেছেন, টিম ম্যানেজমেন্টের বিষয়টা শিখতেছেন। আপনারা টিম ওয়াইজ ফিউচারে গিয়ে কাজ করবেন, সেখানে টিম ম্যানেজমেন্টটা শিখে নেবেন, এবং হ্যান্ডস অন গাইডের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট করবেন। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাধ্যমে করবেন, আপনারা শিখে যাবেন যেই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে। সো শুধুমাত্র কোডিং এখন নাথিং, বাট উইথ দ্য হেল্প অফ এআই আমরা যখন এই জিনিসটাকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব, সিস্টেম ডিজাইন পর্যন্ত নিয়ে যাব, প্রবলেম সলভিং পর্যন্ত নিয়ে যাব, তখন আমাদের ডিমান্ড 500% বেড়ে যাবে। সো কোড রাইটার না হয়ে, কোড টাইপার না হয়ে, আমি সাজেস্ট করবো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে প্রোগ্রামার হন, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হন, সেলফ লার্নার হন, এবং প্রবলেম সলভার হন। এই কয়েকটা জিনিস যদি আপনি হতে পারেন, আপনাকে রিপ্লেস করার মতো কেউ থাকবে না আশা করি। আচ্ছা। ঈশান, আমি একটু ইন্টারাপ্ট করবো, আমাদের হুম কি হুম রেকর্ডিং অন আছে?
হ্যাঁ, আমার রেকর্ডিং অন আছে। ওকে, ঠিক আছে। পাশাপাশি আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আগে যে জিনিসটা আমরা মনে করতাম কঠিন, ওইটা এখন আমাদের ইজি হয়েছে। আর আগে যেটা আমরা মনে করতাম যে অসম্ভব, ওইটা এখন বর্তমানে এআই আসার কারণে ওটা হচ্ছে কঠিন হয়েছে আমাদের কাছে। মানে অসম্ভব কঠিন, আর আগে যেটা কঠিন ছিল ওইটা এখন ইজি হয়েছে, এরকমটা জিনিসটা আসলে। আচ্ছা, আরো একটা বিষয়, এটা হচ্ছে ধরেই নিলাম আমরা এআই আসার পরে যারা ম্যানুয়াল কোড করতো বা যারা হাত দিয়ে কোড লেখালেখি করতো, মানে হার্ড কোডিং করে যারা কাজ করতো, ফিগমা টু এইচটিএমএল বা নর্মাল যে কাজগুলো আমরাই আগে করতাম 2-3 বছর আগে, সো তাদের ক্ষেত্রে এই এআই আসার পরে নতুন কি কোনো রোল ক্রিয়েট হয়েছে, নতুন কি কোনো জব অপরচুনিটি, ওয়ার্ক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, যে এই কাজগুলো করে ইজিলি সে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আছে, ধরো আজ থেকে 5 বছর আগে ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, এআই এসে সে এখন ঘাবড়ে গেছে, সে এখন কি করবে সে খুঁজে পাচ্ছে না। সো তার যে ওয়েব ডেভেলপমেন্টের স্কিলটা আছে, এটা ব্যবহার করে সে নতুন কিছু কি করতে পারবে, এই ফিল্ড ব্যবহার করে, যেহেতু 5 বছর আগে শিখছে, সে 5 বছর ধরে এই অবশ্যই। ফিল্ডটা নিয়ে কাজ করতেছে, সে এই ফিল্ডটাকে পছন্দ করে, ভালোবাসে, বিধায় শিফট করতে পারতেছে না। সো উইথ দ্য হেল্প অফ এআই এমন কি কোনো অপরচুনিটি আছে, ওয়ার্ক অপরচুনিটি, যেটা আমরা ব্যবহার করতে পারবো? অফকোর্স, অনেক অপরচুনিটি আছে। একটু আমাদেরকে এক্সপ্লেন করে বলো লাইক স্টুডেন্টদের। ওর যেই এক্সপিরিয়েন্সটা সে গেইন করছে, হুম হুম প্লাস ও যে এতদিন ধরে শিখতেছে, এতগুলা প্রজেক্ট বানাইছে, প্রবলেম সলভ করছে, তো ওর তো এক্সপিরিয়েন্স আছে। ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় ও পরবর্তীতে শুধু যে আমার প্রোগ্রামিং করেই আর্নিং করতে হবে এমন তো না, পাশাপাশি আমার অনেক অপরচুনিটি আছে। লাইক সে একজন এআই পাওয়ার ডেভেলপার হবে, অর্থাৎ নিজেকে আপডেট করে দিবে। আগে যেমন শুধু ডেভেলপার ছিল, নর্মাল ডেভেলপার, এখন এআই পাওয়ার ডেভেলপার। অর্থাৎ কি বলে, ধরেন একটা ট্রেন, আপনি আগে একটা নর্মাল ট্রেন ছিল, এখন আপনি বুলেট ট্রেন ইউজ করতেছেন, মানে একটু আপডেট হইলেন, এরকম টাইপ জিনিসপত্র। সো কি সুন্দর, আগে যেটা আপনার করতে হচ্ছে 2x গতিতে করতেন, সেটা এখন 10x গতিতে করতেছেন। যেমন আগে আপনার ফ্রন্ট এন্ড ডিজাইনটা করতে লাগতো হচ্ছে, ফ্রন্ট এন্ড বানাইতে 7 দিন লাগতেছে, এখন ফ্রন্ট এন্ড বানাইতে 3 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে আপনার। জাস্ট ভাইব কোডিং এর মাধ্যমে ফ্রন্ট এন্ডটা বানিয়ে নেবেন। কিন্তু ব্যাক এন্ডে তো আপনার নিজের লজিক খাটাইতে হবেই, মাথা তো লাগবেই, এটা হচ্ছে বিষয়। আর প্রোগ্রামিং যে জিনিসটা, কোডিং যে জিনিসটা, এটা হচ্ছে আমার 10% কোডিং, 90% হচ্ছে প্রবলেম সলভিং, এটা হচ্ছে বিষয়। পাশাপাশি আরো অনেক কিছু আছে, প্রম্পট ইঞ্জিনিয়ার হতে পারে। প্রম্পট ইঞ্জিনিয়ার কি জিনিস, এই যে এআই গুলো আসছে, এআই গুলাকে তো ভালো করে বুঝাইতে হবে। ইভেন আপনি শুনে অবাক হবেন যে এই এআই গুলা কিভাবে ইজিলি হ্যান্ডেল করা যায়, কিভাবে ইজিলি আর কি চালানো যায় এআই গুলাকে, এই নিয়ে এই যে আমরা যে টাইপ গুলা করি ওইগুলাকে প্রম্পট বলে। এই প্রম্পটের উপরে দেখবেন যে অনেক কোর্স এখন চালু হয়ে গেছে আর কি, টাকা দিয়ে আপনাদের মানুষ অরিড কোর্স করতেছে। আপনাদের অরিড হওয়ার দরকার নাই, আমাদের হাবলু প্রোগ্রামারে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর ফ্রিতে আপনারা কোর্স পেয়ে যাবেন। এই হুম, কোর্সটা কমপ্লিট করার পরে কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আপনার ডেভেলপমেন্ট জার্নিটাকে কিভাবে স্মুথ করবেন, 10x ফাস্টার করবেন, এই বিষয়টা নিয়ে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা কিন্তু একদম রিওয়ার্ড মডিউল আপনাদের অ্যাড করে দেব। তো যারা যারা কোর্সে এনরোল করছেন তাদের জন্য এটা কিন্তু আরো একটা রিওয়ার্ড এন্ড বোনাস। তো এটা আপনারা রিওয়ার্ড হিসেবে ইনশাল্লাহ পাবেন। হুম। পাশাপাশি এআই এজেন্ট তৈরি করা। এখন এআই এজেন্ট নিয়ে কিন্তু হাবলু প্রোগ্রামার কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিছিলাম যে এআই এজেন্ট আসলে কি জিনিস। এমন টাইপের জিনিস যে হচ্ছে ধরেন আপনার কোনো একটা সার্টেন প্রবলেম সে হচ্ছে নিজে নিজেই কি সলভ করতে পারতেছে, এরকম টাইপ জিনিস হচ্ছে এআই এজেন্ট। লাইক আগে আপনার একটা বিজনেস ছিল যেখানে আমার মার্কেটিং ম্যানেজার লাগতো, বা আমার হচ্ছে একটা টেক পার্সন লাগতো। লাইক যেমন হচ্ছে কয়েকদিন আগে আমরা একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে বিকাশের একটা এরকম টাইপ এজেন্টের একটা এআই রিলেটেড কোড করছিল একজন, যার হচ্ছে টাকা পয়সা দেয়নি। তো ওই রকম টাইপ জিনিস দেখেন, আমি কল দিচ্ছি, আমার কলটা ধরছে একটা এআই, আমার প্রবলেম সলভ করতেছে একটা এআই, অথবা আমি চ্যাট করতেছি এআই এর সাথে, সে আমার সব প্রবলেম দেখতেছে, হ্যান্ডেল করতেছে। 90% সময় সে আমার প্রবলেম হ্যান্ডেল করতেছে, যখন সে পারতেছে না তখন ওইটা হ্যান্ড ওভার করতেছে হচ্ছে মানুষের কাছে। তো এইরকম টাইপ এজেন্ট যদি আপনি বানাইতে পারেন, একটা এজেন্ট দিয়ে কিন্তু আপনার জীবন চলে যাবে, যদি এটা স্কেলেবল করতে পারেন, স্যাস প্রোডাক্টে রূপান্তর করতে পারেন, এটা হচ্ছে বিষয়। অ্যান্ড আরো একটা বিষয়, এআই এর হেল্প নিয়ে আমরা কিন্তু এআই প্রোডাক্ট ডিজাইনার হতে পারি, এন্টারপ্রেনার যেটা বললা, স্টার্টআপ বিল্ডার হতে পারি, অথবা আমরা আমাদের যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো ব্যবহার করে এআই এর হেল্প নিয়ে নিজেদের এজেন্সি শুরু করতে পারি। স্টার্টআপ দেওয়ার পাশাপাশি নিজের এজেন্সি শুরু করে অন্য মানুষকে হেল্প করতে পারি, যে আপনার
একটা এআই এজেন্ট তৈরি করা লাগলে আমাদের থেকে বিল্ড করে নিতে পারেন, বা আপনার কোনো ওয়েবসাইট দরকার হলে এআই এর হেল্প নিয়ে আমরা বানাই দিব। যেখানে খরচ হয়তো 5 লক্ষ টাকা, আমরা 1 লক্ষ টাকা দিয়ে তৈরি করে দেবো, যেহেতু এআই এর হেল্প নিয়ে আমরা 10 দিনের কাজ একদিনে করে ফেলবো। সো এইভাবে আমরা নিজেদের কিন্তু একটা এজেন্সি ক্রিয়েট করতে পারি। তো এটাও অথবা এটাও আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। অবশ্যই, অথবা হচ্ছে এই যে এক সময় যখন আর কি এআই আসে নাই, ওই সময় কিন্তু আমরা একটা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা হচ্ছে যে রিমুভ বিজি ইউজ করতাম। তো ওইটার আর কি একটু ইউজ করলে আমাদেরকে প্রিমিয়াম ফিচার নিতে বলতো, অথবা ফুল এইচডি ডাউনলোডের জন্য প্রিমিয়াম ফিচার নিতে বলতো। তো এআই আসার পর একজন ডেভেলপার সে কি করলো, এরকম টাইপে একটা সাইট বানাইলো, কিন্তু ওই এআই এর কি বলে এপিআই ইউজ করে ওই জিনিসটা করছে। ও করার পর একটা স্যাস প্রোডাক্টে রূপান্তর করে দিয়েছে। অর্থাৎ অন্যান্য ওয়েবসাইট যেখানে কয়েকটার জন্য কয়েকটা ফ্রিতে ইউজ করতে দেয়, তারপরে চার্জ করে, ও অন্যরকম মডেল চিন্তা করলো, করে কিন্তু ওর সাস প্রোডাক্টটা দাঁড়ায় গেল লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম। এরকম টাইপ আপনার ইউনিক চিন্তা ভাবনা করতে হবে, যে একটা প্রবলেমের সলিউশন বিক্রি করতে হবে, এআই এর মাধ্যমে ওই সলিউশনটা বানাইতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, অ্যান্ড এই জায়গাতে এসে আমরা আরো কিছু প্রশ্ন পাই, যেমন 2025-এর পরে আমাদের এআই 70-80% কোড করে দিবে, আমাদের বিভিন্ন চ্যাটবট হেল্প করবে কাজ করার জন্য, এআই অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে হেল্প করবে সবকিছু কাজকে সহজ করে দেওয়ার জন্য। তো ওই সময়টাতে আমাদের ডেভেলপার হিসেবে বা প্রোগ্রামার হিসেবে আমাদের মাইন্ডসেটটা কি হওয়া উচিত? যে আমার সব কাজ এআই করে দিচ্ছে, হায় হায় কি হলো, এমন মাইন্ডসেট হওয়া উচিত, নাকি কোন টাইপের মাইন্ডসেটটা হওয়া উচিত ডেভেলপার হিসাবে, প্রোগ্রামার হিসাবে? অ্যান্ড ওই বিষয়টাতে, ওই সময়টাতে আমাদের কি করা উচিত, এক্সট্রা কি করা উচিত? খুব সুন্দর কোশ্চেন। এইটার জন্যই কিন্তু আমি শুরুর দিনেই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমার স্টুডেন্টদের যে জিনিসটা বলি, হাবলু প্রোগ্রামার যেটা মেইন ফোকাস করে সেটা হচ্ছে সেলফ লার্নিং এবং প্রবলেম সলভার হিসেবে তৈরি করে। আমাদের এই কোর্সে আমরা যেই ভিডিওগুলো দেই, যে প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করাই, যে প্রজেক্টগুলো করাই, অ্যাসাইনমেন্টগুলো করাই, ওইগুলাই যে সবকিছু এমন চিন্তা ভাবনা কিন্তু হাবলু প্রোগ্রামার মোটেই বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে এইগুলার বাহিরেও আরো অনেক কিছু রয়েছে। এই জন্য আমাদের কুইজগুলোতে কিন্তু নতুন নতুন টপিক দেওয়া হয়, যাতে আপনি সেটা রিসার্চ করেন। আমি জানি না আপনি কিভাবে সেটা ফাইন্ড আউট করেন, হয়তো আপনারাও এআই ইউজ করে সেটার উত্তর দেন। তবে যারা জ্ঞানী তারা কিন্তু নিজেরা ওই জিনিসটার ইউটিউব ভিডিও দেখে অথবা ডকুমেন্টেশন পড়ে তারপরে অ্যান্সার করতে আসে। এই হচ্ছে বিষয়। তো মাইন্ডসেট রাখতে হবে ওইরকম, নতুন কিছু শেখার মাইন্ডসেট রাখতে হবে, প্লাস নতুন যেই আপডেটই আসুক না কেন সেটাতে অ্যাডাপ্টিবিলিটি ফিচারটা রাখতে হবে, অর্থাৎ খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, সেই মাইন্ডসেট রাখতে হবে। এই জায়গাতে খুব সুন্দর একটা ভাইরাল আছে, ডায়লগ আছে, এটা হচ্ছে বি দ্য ডিরেক্টর নট দ্য রোবট। অর্থাৎ ইয়েস। আপনি আপনার যে প্রোগ্রেসটা আছে, আপনার যে প্রজেক্টটা আছে, আপনার যে কোম্পানিটা আছে, এটা ডিরেক্টর হিসেবে আপনি কাজ করেন, রোবট হিসেবে না। আপনার প্রজেক্টের আপনি ডিরেক্টর, আপনি যেভাবে ডিরেক্ট করবেন, আপনি যেভাবে থিঙ্কিং করবেন ওইভাবেই আগাবে। রোবটের মতো শুধুমাত্র কোড করবেন না, কারণ একজন ডেভেলপারের 10-20% কাজ হচ্ছে কোডিং, আর বাকি 70-80% কাজই হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড, স্কেলেবল রিলেটেড, পারফরমেন্স অপটিমাইজেশন। তো এই বিষয়গুলো আপনারা ধীরে ধীরে শিখবেন। এখন যেহেতু আপনারা মাত্র ডেভেলপার হচ্ছেন, এই বিষয়টা এখন মাথায় আসবে না। এখন শুধুমাত্র বুঝবেন যে কোডিং মানেই ডেভেলপমেন্ট, কোডিং মানেই সব কিছু। বাট যখন আপনি কোডিংটা শিখে নেবেন, তখন এই বিষয়টা মাথায় আসবে যে ও আচ্ছা, এই তাহলে প্রোডাক্টটা স্কেলেবল করতে হয়, এইভাবে তাহলে এইটা করতে হয়। কোডিং দিয়ে আমরা শুরু করি, বাট আলটিমেটলি কোডিং এর শেষ ধাপ হচ্ছে আমাদের এই বিষয়টা। অর্থাৎ যখন আপনি কোডিং পারবেন, প্রোগ্রামিং পারবেন, তখন আপনি এটাকে স্কেলেবল করতে পারবেন। তা না হলে স্কেলেবল করতে পারবেন না। ওইটা হচ্ছে আরও এক্সট্রা ফাংশনালিটি, আরও এক্সট্রা অ্যালগোরিদম, এগুলো আমাদের ব্যবহার করতে হবে। সো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এরপরে আরও একটা বিষয়, এআই চলে আসছে। এআইকে আমাদের কখনোই কম্পিটিটর ভাবা যাবে না, কখনোই আমাদেরকে এটা ভাবা যাবে না যে এআই আমাদেরকেই রিপ্লেস করে দিচ্ছে। অলওয়েজ আমাদেরকে ভাবতে হবে এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট, আমরা কোডার না, আমরা হচ্ছে একজন প্রোগ্রামার, আমরা হচ্ছে একজন প্রবলেম সলভার। এআই আমাদের কোডকে রিপ্লেস করবে, বাট আমাদেরকে না। আমাদের কাজগুলো আরও বেশি, আমাদের কাজগুলো এই রিকোয়ারমেন্টের বাইরে, আমাদের কাজগুলো যা এআই চিন্তা করতে পারে না সেইটার বাইরে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এবং এআইয়ের হেল্প নিয়ে আমাদের কোডিংয়ের কাজগুলো করতে হবে, এবং যে জিনিসগুলো এআই করতে পারে না সেই বিষয়গুলো আমাদের স্কিল ডেভেলপ করে সেই বিষয়গুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে অলওয়েজ চেষ্টা করবেন আমাদের প্রোডাক্ট তৈরি করার, কোড বেস তৈরি করার না।
আমরা সবসময় মনে করি যে আমরা যত বেশি কোড লিখবো, যত বেশি ওয়েল অর্গানাইজ করে কোড করব, ঠিক তত বেশি আমাদের প্রোডাক্টটা সুন্দর হবে বা তত বেশি আমরা সফলতম প্রোগ্রামার হয়ে যাব। সেটা এরকম না। আমাদের প্রোডাক্ট তৈরিতে ফোকাস দিতে হবে, কোড বেস তৈরিতে না। আপনার অসংখ্য কোড আছে, অসংখ্য প্রজেক্ট আছে, এর মানে এই না যে আপনি ভালো ডেভেলপার। আপনার একটা সফলতম প্রোডাক্ট আপনার লাইফটা পরিবর্তন করে দিতে পারে। আপনার একটা প্রোডাক্ট যা আপনার সিভিতে রাখলে এটা জব পাইতে হেল্প করতে পারে। একটা প্রোডাক্ট যা আপনার সিভিতে রাখলে আপনি ফ্রিল্যান্স ওয়ার্ক পাওয়ার সম্ভাবনা 100x বেড়ে যেতে পারে। তো একটা এরকম প্রোডাক্ট ডেভেলপ করুন যেটা আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য। তো অযথা কোড বেস ভারী করে লাভ নাই, হাজার হাজার প্রজেক্ট পোর্টফোলিওতে দিয়ে লাভ নাই। 2-4টা প্রজেক্ট দেন, কিন্তু বিগ স্কেলের প্রজেক্ট দেন, যেটা দেখলেই বলতে যেন ক্লায়েন্ট বা বায়ার বা কোনো কোম্পানি বলে যে এই জিনিসটা হেভি লেভেলের, এর ভেতরে অ্যাকচুয়াল ধারণাটা আছে। তো কোড বেস তৈরি না করে প্রোডাক্ট তৈরি করুন, এই বিষয়টা। আর আরও একটা বিষয়, একজন মানুষ হিসেবে যে গুণটা বিল্ড ইন আমাদের মধ্যে থাকে সেটা হচ্ছে কোলাবরেট করার ক্ষমতা, কমিউনিকেশন করার ক্ষমতা, প্রবলেম সলভ করার ক্ষমতা। যেই ক্ষমতাগুলো এআই এর মধ্যে কিন্তু নাই। এআই চাইলে আমাদের সাথে কথা বলতে পারে, বাট আমাদেরকে অ্যাকচুয়ালভাবে, যে আমি যেভাবে আপনাকে বোঝাচ্ছি, হিউম্যান টাচ যে একটাই আছে, ফিলিংসটা আছে, এই ফিলিংসটা কিন্তু এআই দিতে পারবে না। আমি যে কথাগুলো বলতেছি আমার মন থেকে আসতেছে, আমার হার্ট থেকে আসতেছে, ব্রেনে যাচ্ছে, প্রসেস করতেছে, মাথা থেকে মানে বের হচ্ছে কোনো না কোনো প্রসেস ফলো করে। যেই প্রসেসটাই ফলো করুক না কেন, আপনার যে মাইন্ডটা আছে, মাইন্ডে কিন্তু এটা টাচ লাগতেছে। আপনার কথাগুলো কিন্তু একদম সরাসরি ব্রেইনে ক্যাচ করতেছে যে ঈশান ভাই এই কথাটা বলতেছে। যেটা এআই এর হেল্প নিয়ে যদি আপনি এই বিষয়টা বুঝতে যান, যেটা কিন্তু হবে না, সম্ভব হবে না। এআই আপনাকে আমার মতো করে বোঝাবে না। এআই তাদের প্যাটার্ন ফলো করবে। এআই ফলো করে প্যাটার্ন, মানুষ ফলো করে ভিশন। সো প্যাটার্ন ফলো করে আমরা শিখতে পারবো না, ভিশন ফলো করে, ড্রিম ফলো করে আমাদেরকে আগাইতে হবে। এই বিষয়টা অলওয়েজ মাথায় রাখবেন। আর কখনোই ডিমোটিভেটেড হবেন না। অলওয়েজ অলওয়েজ ফার্স্ট যে কোনো জিনিস শেখার চেষ্টা করবেন, মোটিভেটেড থাকবেন, সেলফ লার্নিং করার চেষ্টা করবেন। এই বিষয়ের থেকে আর কিছু হতেই পারে না। যত ভাইব কোডিংয়ে আসুক, যত এআই এজেন্টে আসুক, যত কিছুই আসুক না কেন, মানুষের রিপ্লেসেবল কোনো কিছু হতেই পারে না। মানুষ একমাত্র সৃষ্টির সেরা জীব, এবং মানুষ যা পারে পৃথিবীর অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীবজন্তু এটা পারবে না। এআই শুধুমাত্র সেই বিষয়গুলোই জানে যা এআইকে আমরা জানাই, যা এআই এর ডেটা ট্রেন করা হচ্ছে। অর্থাৎ এআইকে যতটুকু ডেটা ট্রেন করা হয়েছে, এআইকে ইন্টারনেটে যতটুকু অ্যাক্সেস দেওয়া হয়েছে, তার ডেটা বা তার ব্রেন ততটুকুই সীমাবদ্ধ, তার বেশি কিন্তু সে চিন্তা করতে পারে না। কিন্তু একজন মানুষ স্বপ্ন দেখে সে কিন্তু তার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে। সো এইটার জন্য আমাদের যে সুপ্ত যে প্রতিভাগুলো আছে, এই প্রতিভাগুলোকে কখনোই হত্যা করবেন না, কখনোই মেরে ফেলবেন না, কখনোই চিন্তা করবেন না যে এইটাই আপনার শেষ, এআই আসছে এটাই আপনার ক্যারিয়ার ধ্বংসের মূল কারণ। এটা কখনোই ভাববেন না। একজন মানুষ সবসময় ইউনিক। নিজের স্বপ্ন দেখুন, নিজের স্বপ্নটা বাস্তবায়নের জন্য কাজ করুন। প্রোগ্রামাররা সবসময় নিজের জিনিস তৈরি করতে পারে, প্রোগ্রামাররা নিজের মতো করে চিন্তা করতে পারে, প্রোগ্রামাররা পুরো পৃথিবীর যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো দেখে নিজে সলভ করে নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে, নিজের এজেন্সি স্টার্ট আপ তৈরি করতে পারে। তো নিজের ইউনিকনেসটা খুঁজুন, আশেপাশের প্রবলেম খুঁজুন, এটা সলভ করার পেছনে সময় দিন। এআই এর হেল্প নিয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আমাদের কাজগুলোকে সহজ করে নিন। 1 বছরের কাজ 2 মাসের ভেতর করে নিজের সাস প্রোডাক্ট, নিজের এজেন্সিটা দাঁড় করান। এর থেকে বড় মনে হয় না সাজেশন, এর থেকে ভালো সাজেশন আর কেউ দিতে পারবে আশা করি। তো এটাই বলা ছিল। টুল ভাই আর কিছু বলা থাকবে? হ্যাঁ, আমি অবশ্যই কিছু বলবো। সেটা হচ্ছে আজকের টপিকটা এমন যে ভাইব কোডিং, যেটা নিয়ে অলরেডি হাবলু প্রোগ্রামার ভিডিও বানাইছে, লাইভও করছে। এমনকি গতকালকে আমি একটা ভিডিও দিছি যে কার্সার এআই ফ্রিতে দিচ্ছে স্টুডেন্টদের জন্য। তো এখানে যে ভাইব কোডিং এর যে এআই এজেন্টের টুলস গুলো আছে, এগুলো যে আমরা ব্যবহার মানে আমাদের সামনে আছে, মানে বাঙালি যেমন একটা প্রবাদ আছে না, বাঙালি ফ্রিতে আলকাতরাও খাই। তো আমার সামনে এত ভালো জিনিস আছে, আলকাতরা কি জানো, আমার সামনে মিষ্টি আছে, আমি কেন খাইবো না? এটা হচ্ছে কথা। কিন্তু কিন্তু একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমার যে স্টুডেন্টরা, তারা কেবল লার্নার, তারা কেবল শিখতেছে। তাদের এইগুলার উপরে এত আর কি এখনই এত ঝাঁপিয়ে পড়া উচিত না। আপনার এটা লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু একটু অপেক্ষা করেন। আপনার যে 6 মাসের কোর্স, 6 মাসের কোর্সটা শেষ করে তারপরে ওইটা এক্সপ্লোর করেন। এটা হচ্ছে বিষয়। 6 মাসের কোর্স শেষ করে যে এক্সপ্লোর করতে হবে এমন বিষয় না। সেটা হচ্ছে আপনি নিজেকে আগে প্রশ্ন করেন যে আপনার এইটার বেসিক
ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়েছে নাকি। কোনো একটা টপিক, কোনো একটা টেকনোলজির বেসিক ফান্ডামেন্টাল টপিক যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনি এআই ইউজ করেন আর যাই ইউজ করেন না কেন, তাতে আমার কোনো সমস্যা নাই। এটা হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে, নয়তো কিন্তু আপনার ওই শেখাটা আর হবে না, 100% শেখা হবে না। এটা হচ্ছে কথা, সর্বশেষ কথা। আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম, এই বিষয়টা কিন্তু আমাদের এই যে নোশন ফাইলটা আছে, এই নোশন ফাইলে দেওয়া থাকবে। এই নোশন ফাইলটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেওয়া থাকবে, এই বিষয়টা দেখে নেবেন। অ্যান্ড এই যে নোশন ফাইলটা দেখতেছেন, এই বিষয়টাও কিন্তু আমরা এআই এর হেল্প নিয়ে রিসার্চ করে তৈরি করেছি। আমার যে টপিকগুলো আলোচনা করব আপনাদের সাথে, এই টপিকগুলো লিখতে হয়তো আমার পুরো দিন চলে যায়। তো বাট এই টপিকগুলো নিয়ে কথা বলবো, আমি জানি পূর্বে থেকে এই টপিকগুলো নিয়ে আমার আগেও কথা বলা হয়েছে। আমি জাস্ট মূল টপিকগুলো বলে দিছি এবং আমি জাস্ট বলছি যে এটার উপর বেস করে আমি আজকে একটা লাইভ সেশন নিব, এটা আরও ডিটেলস আমাকে এক্সপ্লেইন করো, যা আমার স্টুডেন্টকে আমি শেয়ার করে উপকৃত হতে পারি। সো এই বিষয়টা বলাতে চ্যাট জিপিটি অন্যান্য এআই কিন্তু এরকম টাইপেরই আমাকে একটা সুন্দরী করে দিছে। সো আপনারা এটার হেল্প নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাবেন, ভালো ধারণা পাবেন। এটা সবাই সেভ করে রাখতে পারেন, আমি পিন কমেন্ট করে দিচ্ছি, সবাই এই বিষয়টা দেখে নিতে পারেন। সো এআই আমাদের আলটিমেট কিন্তু হেল্প করতেছে। অ্যাটলিস্ট এই স্ক্রিপ্টটা লিখতে, এই বিষয়টা লিখতে আমার 4 থেকে 5 ঘন্টা লাগতো, যেটা আমার 10 মিনিটে হয়ে গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে এআই আমাদের অনেক বেশি হেল্প করবে, বাট এটা হেল্প নেওয়ার জন্য আমাদের জানতে হবে যে আমাদের কোন বিষয়টা হেল্প করবে। আমরা জানতাম বিধায় আমরা এটা 5 মিনিটে করে নিতে পারছি, 2 মিনিটে করে নিতে পারছি, বা এটাকে আরেকটু কাস্টমাইজ করে নিজের মতো করে হিউম্যান টাচটা দিতে পারছি। বাট যারা জানেই না এআইকে কিভাবে ব্যবহার করতে হয়, তারা তো পারবে না, রাইট? তো এটার জন্য আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এরপরে এআইটাকে আমরা ব্যবহার করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কারণ যদি কারো কোশ্চেন যাদের থাকে, কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করে দিতে পারেন, অলরেডি দুজন কোশ্চেন করছে, আচ্ছা, যাদের হ্যান্ড যাদের রেজ কোশ্চেন করছে আছে সরি, হ্যান্ড রেজ করুন, ডেফিনেটলি আমরা অ্যানসার দেব। অথবা আমাদের চ্যাট ওপেন আছে, চ্যাটে কোশ্চেন করতে পারেন। পেট্রোল ভাই, তুমি কোশ্চেনগুলো পিক করো। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে চ্যাট বক্স থেকে কোশ্চেন নিয়ে নিই। সুইটি আপু কোশ্চেন করছে, ভাই আমি কোডিং করতে গেলে যদি কোনো সেকশন অনেকবার চেষ্টা করার পরও না বুঝি, তখন লাইভ সাপোর্টে যাই, সেখানে সলভ করে বোঝার ট্রাই করি, তারপর চ্যাট জিপিটির হেল্প নেই না, আমার মাথা আরো গলায় যায় ওখানে গেলে। আমার কাছে মনে হয় এআই দের এই এআই এর দ্বারা কোনো কিছু শেখার নাই। আচ্ছা, বুঝতে পারছি। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ওয়েবসাইট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন? আচ্ছা, ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট মানে একটা নর্মাল ওয়েবসাইট এর কথা চিন্তা করেন। ওয়েব অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে হলো এমন একটা ওয়েবসাইট যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মতো বিহেভ করবে। এখন অ্যাপ্লিকেশনের মতো বিহেভ করবে কেমন ওয়েবসাইট? ধরেন কোনো একটা পজ ওয়েবসাইটের কথা আমরা চিন্তা করি, অথবা এমন ওয়েবসাইট যেখানে আমাদের ইনপুট দিতে হয়, তারপরে ওখান থেকে আমাদের কোনো রেজাল্ট দিচ্ছে, এরকম টাইপ ওয়েবসাইটকে আমরা অ্যাপ্লিকেশন বলি, অর্থাৎ যার মধ্যে ফাংশনালিটি থাকে। আর নর্মাল ওয়েবসাইট যেগুলো ল্যান্ডিং পেজ আমরা বানাই না কোনো একটা বিজনেসের জন্য, ধরেন ওই বিজনেসের হোম পেজ বানাইলাম, অ্যাবাউট, কন্ট্যাক্ট সেকশন বানাইলাম, এটা নর্মালি একটা ওয়েবসাইট হিসেবে ধরা হবে। তবে ওই বিজনেসটাকে হ্যান্ডেল করার জন্য, মানুষের ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং তার এমপ্লয়ীদেরকে হ্যান্ডেল করার জন্য যখন কোনো একটা ফাংশনালিটি অ্যাড করবে, তখন ওটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি। এবং সেই ওয়েব অ্যাপ্লিকেশনটাই একাধারে মোবাইলে এমন একভাবে কাজ করবে, উইন্ডোজে কি আপনার কম্পিউটার বা ল্যাপটপ একভাবে কাজ করবে, ট্যাবে একভাবে কাজ করবে, এরকম ভাবে ফাংশনালিটি দেওয়া হয়। এবং ওয়েব অ্যাপ্লিকেশনটা আরো আর কি সফিস্টিকেটেড হয় হচ্ছে যখন কোন একটা ওয়েবসাইটকে আমরা একটা অ্যাপ্লিকেশনে রূপান্তর করে দিই, সেটা হইতে পারে উইন্ডোজ অ্যাপ্লিকেশন, ম্যাক অ্যাপ্লিকেশন অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, তখন ওটা ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে চলে যায়। অর্থাৎ ওয়েবসাইট প্লাস অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে যায়। ওকে, daraz.com কি ওয়েবসাইট নাকি ওয়েব অ্যাপ্লিকেশন? অফকোর্স এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে মেহেদি ভাই, এই কোশ্চেন আমরা নিছি, এবার আমরা হ্যান্ড রেজ থেকে কোশ্চেন নিব। আবু সাইদ ভাই, আবু সাইদ ভাই, ও আমরা মাইক্রোফোন অন করে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই আমি তো অনেকদিন পরে লাইভ সেশনে যুক্ত হলাম, আমি মানে কোর্সে আপনাদের এই কোর্সে অ্যাক্টিভ না। হ্যাঁ, তো মানে আমি হচ্ছে এইচটিএমএল সিএসএস, তারপরে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, রিয়াক্ট, মঙ্গোডিবি, তারপরে হচ্ছে মোটামুটি আর কি মান শেষ করছি। তো আমি আপনাদের কোর্সটা শুধু ব্যাক এন্ডের জন্য আর কি এনরোল করছিলাম।
হ্যাঁ, তো এখন মনে হয় আপনাদের ব্যাকএন্ডটা মনে হয় ক্লাস মডিউল মানে আর্টসে দেখলাম। তো এই ভিডিওগুলো ভাই আমি একটু যদি আমাকে আনলক করে দিতেন তাহলে খুবই ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার এই প্রবলেমের সলিউশনটা হবে হচ্ছে সাপোর্ট টিমে, আপনি সাপোর্টে যোগাযোগ করলে এটা করে দিত। জি। ভাই, আরেকটা আরেকটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে ভাই আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করব হুম হুম। তখন যদি কোথাও আটকে দেই তখন এই সাপোর্টটা কি আমাদেরকে দেওয়া হবে? মানে কোর্স শেষে হ্যাঁ হ্যাঁ, কোর্স শেষে। আহ, এইটা হচ্ছে আপনার যে বন্ধু বান্ধব আছে সবার সাথে আপনার কোলাবোরেট করে তারপরে ওই উম, আর কি ওখানে নিজেরা নিজেরা সলিউশন নিতে হবে। ওই সাপোর্টটা আসলে আমরা দিচ্ছি না ভাইয়া। ও আচ্ছা। তবে আরেকটা ভাই সেটা, কোর্স করা জি, অবস্থায় যদি আপনি কোর্স করা অবস্থায় যদি কোনো ইয়ে পান, কাজের অফার পান, সেই ক্ষেত্রে আর কি সলিউশন দেওয়া যেতে পারে। আহ, বুঝতে পারছি ভাই। আর আমাদের কি সাপোর্ট সেশনটা কোর্স শেষ হওয়া পর্যন্ত কি থাকবে নাকি এটা অফ হয়ে যাবে, যেটা লাইভ সাপোর্ট যেটা আমরা নেই আর কি? এটা থাকবে, কোর্স শেষ হওয়া পর্যন্ত থাকবে। এটা আমরা অনেক মানে দীর্ঘদিন মানে এটা কোনো ইয়া আছে নাকি, মানে কোনো টাইম আছে নাকি, মনে কি 8 মাস দেওয়া হবে বা 9 মাস এরকম? আপনার কোর্স শেষ হওয়া পর্যন্ত থাকবে। মানে কোর্স শেষ হওয়া পর্যন্ত থাকবে, তারপরে কোর্স শেষ হওয়ার পরে আর এই সাপোর্টটা দিবেন না? না মানে আপনি সার্টিফিকেট পাওয়ার পরে সাপোর্ট নিতে যাচ্ছেন ভাইয়া, এটা কেমন হয়ে যায় না? মানে কখনো যদি ভাই কোনো নতুন টেকনোলজি আসলো বাট বুঝতেছিলাম না, যে সাপোর্ট নিলাম আপনাদের কাছ থেকে এই জন্য আর কি ভাই। ওই সময় আপনাদের জন্য হচ্ছে অ্যালুমনি টাইপ একটা ইয়ে করা হয়েছে, আমাদের অ্যালুমনাই, অর্থাৎ আপনাদের যে যারা আর কি আমাদের থেকে গ্রাজুয়েশন নিয়ে বের হয়ে যাবেন, মানে আমাদের থেকে কোর্স করে বের হয়ে যাবেন, তাদের নিজেদের আর কি একটা কমিউনিটি থাকবে, ওখানে আপনি আপনার যে সহপাঠীগুলো আছে তাদের থেকে সলিউশন নিতে পারেন। জি। আরেকটা ভাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি রংপুর পলিটেকনিকের স্টুডেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্টে। তো আমার প্রায় আমার মানে সেমিস্টার শেষ। তো হুম আমি হুম। এখন ইন্টার্ন নিতে যাব। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ডেভেলপমেন্ট করতেছি, আমি এখন এই ডেভেলপমেন্টটা থেকে আমি প্রবলেম সলভিং কে যাওয়া উচিত কি আমার? হ্যাঁ, মানে আমি বুঝি না, আবার বলেন। ডেভেলপমেন্ট শিখতেছি? জি ভাই, আমি ডেভেলপমেন্টে শেষ করে কি আমার কি উচিত যে প্রবলেম সলভিং এ যাওয়া? মনে করেন যে যে প্রবলেম সলভিং গুলা অনেকে দেখি মানে কন্টেস্ট করতেছে, ইয়া করতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই যাওয়া উচিত। যদি আপনি পরবর্তীতে ভালো কিছু করতে চান তাহলে প্রবলেম সলভিং এ যাওয়া উচিত। প্রবলেম সলভার হইলে বড় বড় যে টেক জায়ান্ট গুলো আছে সেখানে জব পাওয়ার পসিবিলিটি অনেক হাই হয়ে যায় এবং আপনার হাই ডিমান্ড থাকে কোনো জায়গায় জব পাওয়ার ক্ষেত্রে। আপনি এখন এত এত জিনিস শিখতেছেন কিন্তু কোনো কোম্পানিতে গেলে কিন্তু এত কিছুই লাগবে না আপনার, জাস্ট নর্মাল কাজ করতে হবে যাই দেখবেন। কিন্তু ইন্টারভিউয়ের সময় কিন্তু একেবারে যাচাই করে নেবে, হাই লেভেলে যাচাই করে নেবে। তো ওই সময় আপনার যদি প্রবলেম সলভিং এর প্রোফাইল থাকে তখন ওটা বেনিফিট দেয়। ও, আর আরেকটা ভাই সেটা হচ্ছে আমার যেহেতু আমি জাভা স্ক্রিপ্টে শিখলাম, বেসিকটা ঠিক আছে, তো আমার এই প্রোগ্রামিং নিয়ে কাজ করেছি নাকি আমার পাইথনটা আর কি, মানে ওইটা নিয়ে আর কি প্রবলেম সলভিং করা উচিত? মানে জাভা স্ক্রিপ্ট নিয়ে করবো নাকি পাইথনটা নিয়ে করবো? হুম, খুব সুন্দর কোশ্চেন। এটা নিজের উপর নির্ভর করতেছে, নিজেকে কোশ্চেন করা উচিত যে আমি পরবর্তীতে কোন দিকে যাইতে চাই। আমি কি জাভা স্ক্রিপ্টের স্ট্যাকেই ঢুকবো নাকি, মানে জাভা স্ক্রিপ্ট দিয়েই ব্যাকএন্ডে যাব, নাকি হচ্ছে আমি পাইথন দিয়ে ব্যাকএন্ডে যাব। তো এটা নিজেকে কোশ্চেন আস্ক করবেন, আপনার চুজ করা উচিত। যদি আপনি জাভাস্ক্রিপ্ট রিলেটেড স্ট্যাকে থাকতে চান, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, তখন আপনার জাভাস্ক্রিপ্ট দিয়েই প্রবলেম সলভ করতে হবে। আর যদি চান যে না আমি আরো বাড়াইতে চাই ফিউচারে নিজেকে, লাইক সিকিউরিটির দিকে যাইতে চাই, তারপরে অ্যাপ্লিকেশনের দিকে যাইতে চাই, গেম ডেভেলপমেন্টের দিকে যাইতে চাই, রোবোটিক্সের দিকে যাইতে চাই, তখন আপনাকে স্কেলেবল হইতে হবে, অর্থাৎ পাইথনে যেতে হবে। ভাই, আর সেটা হচ্ছে যে ভাইব কোডিং সম্পর্কে একটু যদি মানে বলতে চাইলেন, বাট এই বিষয়টা আর একটু ক্লিয়ার করবেন? ভাইব কোডিং, কোডিং তো বুঝেন আপনি তাই না? জি জি। আর ভাইব কোডিং বলতে ভাইব মানে কোডিং এর উপর একটা ভাইব তৈরি করতেছেন, তো মানে যে নাচতে নাচতে শিখতেছেন। তো ওই জিনিসটাই করতেছে হচ্ছে আমাদের এই হেল্পার হিসাবে এআই করে দিচ্ছে আমাদেরকে, যেটা আমরা নর্মাল জিনিস আগে হচ্ছে নিজে নিজে মাথা খাটায়ে বাইর করতাম, ওই জিনিসটা এখন আমাদের হয়ে এআই একটা ধারণা দিয়ে দিচ্ছে। ওই ধারণা নিয়ে আমি
একটা প্রজেক্ট দাঁড় করাই ফেলতেছি, কিন্তু ওই প্রজেক্টে 100% দাঁড় হচ্ছে না, কারণ এআই আমাকে 100% সে সলিউশন করে দেয় না। ওখানে আমার হিউম্যান টাচ দিতে হবে, হিউম্যান টাচের মধ্যে আমার স্কেলেবল করতে পারি আমি, তারপর এটার সিকিউরিটির উপর নজর দিতে পারি, এটা আমরা অটোমেশন করতে পারি, অনেক কিছু, কিন্তু আর্কিটেকচার দাঁড় করাইতে পারি, অনেক কিছু করতে পারি যেটা হচ্ছে এআই করতে পারে না, মানুষ করতে পারে। সেই জিনিসগুলাই মানে শুধুমাত্র ওই একটা প্রজেক্টের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমরা ইউজ করে থাকি, হচ্ছে হেল্প নিয়ে থাকি এআই এর। ওই সময় ওই কোডিং সিস্টেমটাকে আমরা ভাইব কোডিং বলে রাখতেছি। ও আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, অনেক কোশ্চেন করছেন। শাহেদ ভাই, দেন হচ্ছে মনিরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ভয়েসটা একদম লো, আমি মেবি নেটওয়ার্ক সমস্যা। এখন শোনা যায়? বলুন, কোশ্চেন করুন। আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পাই যে ওয়েবসাইটের ভিতরে অনেক দেখি যে অ্যাড চলায়, মানে অ্যাড আসে ওয়েবসাইট থেকে, এরকম অ্যাড থেকে ইনকাম হয়। বাট আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করবো সেই ওয়েবসাইটে কি অ্যাড দেওয়া যাবে? ওই জিনিসটা কিভাবে কি করে? অবশ্যই আপনি অ্যাড দিতে পারেন, হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড দিতে পারেন, অ্যাডমবের অ্যাড দিতে পারেন, অ্যাডস্ট্রা, অ্যাডমব না, অ্যাডমব তো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিতে হয়, অ্যাডস্ট্রা, হ্যাঁ অ্যাডস্ট্রার অ্যাড দিতে পারেন, তো অ্যাডস্ট্রা না কি যেন বলে। অবশ্যই ওই আপনার যে অ্যাডস অ্যাকাউন্টগুলো আছে ওখানে জাভাস্ক্রিপ্টের কোড দেয় অ্যাড বসানোর জন্য। সো ওই কোডগুলো আপনি একটা সুন্দর জায়গা দেখে, আপনার ওয়েবসাইটের জায়গা দেখে ওখানে যদি ওই কোডটা বসায় দেন, তাহলে কেউ যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে উইদাউট অ্যাড ব্লকার, তাহলে সেই অ্যাডটা ভিউ হবে। আবার আপনি এমনও করে দিতে পারেন জাভাস্ক্রিপ্টের কোড লিখে যে আমার এই ওয়েবসাইটটা যখন কোনো একটা ব্রাউজারে ওপেন হবে এবং সেই ব্রাউজারের মধ্যে যদি কোনো এক্সটেনশন ইনস্টল করা থাকে অ্যাড ব্লকার, তাহলে সে একটা ওয়ার্নিং দিবে যে তোমার অ্যাড ব্লকার অফ করতে হবে, নয়তো ওয়েবসাইট ভিজিট করতে পারবা না। তো এরকম ওয়ার্নিং দিতে পারেন। অবশ্যই আপনি অ্যাড ইন্টিগ্রেট করতে পারেন আপনার ওয়েবসাইটে। সব থেকে বেশি ইনকাম হবে আপনার ওয়েবসাইটে যদি অ্যাড চালান, তাহলে ব্লগিং যে ওয়েবসাইটগুলো আছে সেই ব্লগ সাইটগুলোতে সব থেকে বেশি ইনকাম করা সম্ভব, কারণ আমাদের ইউজাররা অনেক সময় ধরে আর কি থাকে এবং টেক্সটের পরিমাণ আমাদের বেশি থাকে, এই জন্য ওইগুলাতে বেশি ইনকাম করা সম্ভব। আর একটা কোশ্চেন আছে, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বিষয়টা কি? বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করেন তো। ওকে, এটা হচ্ছে হাই লেভেলের জিনিস। তেমন আর কি যারা ধরেন কি বলে সিএসসি ইঞ্জিনিয়ার ব্যতীত সাধারণ মানুষ যারা প্রোগ্রামিং এ আসে, তাদের সব থেকে বড় যে সমস্যাটাই পড়ে সেটা হচ্ছে এই ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। তবে যারা সিএসসি প্রোগ্রামার আছে তাদের কোর্সই থাকে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সম্পর্কে। ওদের অনেক সময় আর কি শেখানো হয়, অনেক সময় ধরে, কয়েক সেমিস্টার ধরে এই জিনিসটা শেখানো হয়, ছোট থেকে শেখানো হয়, এই জন্য ওরা ওই বিষয়টা একটু এক্সপার্ট থাকে। তো আপনাকে জাস্ট সংক্ষেপে একটু বলে দিই ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম সম্পর্কে। আগে বলে আসি ডাটা স্ট্রাকচার সম্পর্কে। ডাটা স্ট্রাকচার বলতে বোঝায় হচ্ছে ডেটাগুলোকে স্ট্রাক করা, অর্থাৎ সুসজ্জিত করার জন্য ডেটা স্ট্রাকচার ইউজ করা হয়। এখন আসি যে ডেটা সুসজ্জিত করা বলতে কি বোঝায়। এখন আমার চিন্তা করেন আমরা একটা এমন একটা অ্যাপ্লিকেশন আছে, ধরেন আমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা ওটা বাদ দিলাম, আমার হচ্ছে ফেসবুক আছে, ফেসবুক, আমি ফেসবুকের মালিক। তো ফেসবুকে আমার কি কি ডেটা আছে, আমার প্রত্যেকটা ইউজারের ডেটা থাকবে, তার নাম ঠিকানা বলেন, তার নিজের ডেটা বলেন, তার প্রোফাইলের যত ডেটা আছে, সে কি কি পোস্ট করলো না করলো, এইগুলা আছে। তো এই জিনিসগুলো আমার সংরক্ষণ করে রাখতে হবে। তো এই জিনিসগুলো সংরক্ষণ করে আমি রাখবো কোন উপায়ে সংরক্ষণ করে রাখলে খুব দ্রুত এই ডেটাগুলো আমি অ্যাক্সেস নিতে পারবো, এই ডেটাগুলো আমি মডিফাই করতে পারবো, এখানে আমি ক্রুড অপারেশন চালাতে পারবো, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তারপরে এটার কানেকশনগুলো কি হবে, কোন উপায়ে একটা আরেকটার সাথে লিঙ্ক থাকবে। অর্থাৎ এই যে আমার ধরেন আপনার যে ফ্রেন্ড, আপনার প্রোফাইলে ঢুকলে কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড পাওয়া যায়, এবং আপনি সেটিং এর মধ্যে প্রাইভেসির মধ্যে কিন্তু বলে দেন যে আপনাকে কে কে সার্চ করতে পারবে। অর্থাৎ আপনার নাম লিখে সার্চ দিলে অন্য একজন অ্যানোনিমাস মানুষের ফিডে কি আপনার নামটা আসবে নাকি, আপনার প্রোফাইলটা আসবে নাকি, ওই জিনিসগুলো কিন্তু আপনি প্রাইভেসিতে বলে দেন। ওই যেই প্রাইভেসিতে আপনি বলে দিচ্ছেন যে শুধুমাত্র আপনার বন্ধুরা অথবা আপনার বন্ধুরাই খুঁজে পাবে,
অ্যানোনিমাস কেউ খুঁজে পাবে না, অথবা তারা আমাকে এসএমএস দিতে পারবে না। এই কনসেপ্টগুলাই কিন্তু আমাদের ওই ডাটা স্ট্রাকচারের মধ্যে চলে আসে, যে আমার ডাটাগুলোকে এমনভাবে স্ট্রাক করে রাখছি বা সাজায় রাখছি যে এই মানুষজন এটার অ্যাক্সেস পাবে না, এই মানুষজন আর কি লিঙ্ক হবে। যে আমার এই জিনিসটা আরো খুব সুন্দর বুঝবেন যদি আপনি লিঙ্কডইন ইউজার হন, তাহলে লিঙ্কডইনে দেখবেন যে উপরের দিকে কোনো কানেক্ট করতে গেলে আমাদের এখানে লেখা থাকে ফার্স্ট লেখা থাকে, সেকেন্ড লেখা থাকে, থার্ড লেখা থাকে, অর্থাৎ কানেকশনটা বোঝায়। অর্থাৎ আপনার সাথে ওই মানুষটার কানেকশনটা, সে কি আপনার নিজের ভাই নাকি চাচাতো ভাই নাকি পাড়া প্রতিবেশী ভাই নাকি অপরিচিত, এরকমটা বোঝানো হয় ওই কানেকশনের মাধ্যমে। ওই জিনিসগুলাই কিন্তু আসে হচ্ছে ডাটা স্ট্রাকচারের মাধ্যমে। এবার আসা যাক অ্যালগোরিদম কি জিনিস। অ্যালগোরিদম বলতে বোঝায় হচ্ছে আপনি যেই প্রবলেমটা আপনার মাথায় আসতেছে সেই প্রবলেমটার লিখিত রূপকে বলা হয় অ্যালগোরিদম। এখন আপনার যে ফেসবুক বা লিঙ্কডইন আছে, এখানে অ্যালগোরিদম কিভাবে চালাবেন? অ্যালগোরিদম হয় হচ্ছে আমাদের সার্চের ক্ষেত্রে হয় অ্যালগোরিদম। অর্থাৎ কোনো একটা জিনিস, যেমন ফেসবুকে আগে কিন্তু নাম্বার দিয়ে আমরা কোনো কিছু সার্চ করতে পারতাম, কিন্তু এখন ওই ইয়েটা আর হয় না, কারণ ওটা অফ করে দিছে। তো এখানে অ্যালগোরিদম কিভাবে কাজ করতেছে বলি। সেটা হচ্ছে ফেসবুকে আপনি কোনো কিছু সার্চ দিলে কত দ্রুত সেটা সার্চ করে নিয়ে আসতে পারতেছে এই হাজার হাজার বিলিয়ন ডেটার মধ্যে থেকে। পাশাপাশি আমি আরেকটা সিরিজ আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে দ্য সিলিকন ভ্যালি। এই সিরিজটা দেখতে পারেন, তাহলে আপনি অ্যালগোরিদম সম্পর্কে একটু ভালো বুঝতে পারবেন। প্লাস একটা স্টার্ট আপ কোম্পানি কিভাবে চলে এটাও বুঝতে পারবেন। প্লাস টেক পার্সনরা কেমন হয় সেটাও সম্পর্কে জানতে পারবেন। ওখানে যেই শুরুর দিকেই যেই জিনিসটা হয় সেটা হচ্ছে ওই সময় মিউজিকের অ্যাপ্লিকেশন লাইক স্পটিফাই হইতে পারে, স্পটিফাইয়ের মতো একটা অ্যাপ্লিকেশন ধরেন গুগল তৈরি করছে স্পটিফাই। তো স্পটিফাইয়ের একটা সমস্যা কি, কেউ যদি কোনো মিউজিক সার্চ দেয় তাহলে সার্চিং টাইমটা অনেক সময় নিচ্ছিল। তো কয়েকজন 4-5 জন ছেলে পেলে মিলে, প্রোগ্রামার মিলে একটা অ্যালগোরিদম দাঁড় করায় ফেলে, যে অ্যালগোরিদমের মাধ্যমে হয় কি, আচ্ছা অ্যালগোরিদমের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমি কত দ্রুত অ্যাক্সেস নিতে পারবো, কত দ্রুত সেটা আর কি সামনে নিয়ে আসতে পারবো, প্লাস কত দ্রুত সেখানে আমি পৌঁছাতে পারবো। আরো উদাহরণ দিচ্ছি, এই যে 4-5 জন ছেলে মেয়ে মিলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেললো, এপিআইটাই বলে ফেলতে পারি আমরা, অ্যাপ্লিকেশন তৈরি করতে ফেললো বা একটা অ্যালগোরিদম তৈরি করে ফেলতে পারলো। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের লিখিত রূপকে আমরা অ্যালগোরিদম বলে রাখি। অর্থাৎ কোন একটা অ্যাপ্লিকেশন কোন উপায়ে তার কাজগুলো করবে সেই উপায়গুলোকেই লিখিত রূপটাই হচ্ছে অ্যালগোরিদম। তো ওই অ্যালগোরিদমটা তৈরি করলো যে হচ্ছে কোনো গান সার্চ দেওয়ার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের ভিতর সেই রেজাল্টটা চলে আসে। তো ওই জিনিসটা সে কয়েক বিলিয়ন ডলারে কিন্তু তার প্রজেক্টটা বেস্ট ছিল, বিক্রি করছিল। এই হচ্ছে বিষয়। তো এবার আসি যে অ্যালগোরিদম আরো কি জিনিস। আপনি গুগল ম্যাপে যখন সার্চ দেন যে এই ডেস্টিনেশন থেকে এই ডেস্টিনেশনে আমি যাব, ওই সময় গুগল ম্যাপ কিন্তু আপনাকে কয়েক ধরনের রেজাল্ট দেয়। একটা রেজাল্ট দেয় হচ্ছে আপনার হচ্ছে পায়ে হেঁটে রাস্তা দেখায়, তারপরে ট্রেনের রাস্তা দেখায়, বাইকের রাস্তা দেখায়, তারপরে গাড়ির রাস্তা দেখায়। এটা তো হইলো। প্লাস আপনাকে অল্টারনেটিভ রাস্তা দেখায় যে এই রাস্তা দিয়ে গেলে আমার এত মিনিট লাগবে, এই রাস্তা দিয়ে গেলে আমার একটু বেশি সময় লাগবে। আরো একটা জিনিস বর্তমানে অ্যাড করছে, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে আমার ফুয়েল কম লাগবে, অর্থাৎ তেল কম খরচ হবে। তো এই জিনিসগুলো সে কিভাবে তৈরি করলো? এই জিনিসগুলো আসে হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে। অনেক কিছু বলছি, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছি বিষয়টা তো বাবা ইন্টারেস্টিং, তা তো এইটা শেখা উচিত অবশ্যই আমাদের। বুঝি না ভাই, আপনার ভয়েস একদম লো আসতেছে। ধন্যবাদ। হ্যাঁ এবার বলেন। না ভাই আর কোশ্চেন নাই, ধন্যবাদ বিষয়টা ক্লিয়ার করার জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সাদেক হোসেন ভাই কোশ্চেন একটা হ্যান্ড রেজ করছেন। ভাই আপনার কোশ্চেনটা আমরা লাস্ট কোশ্চেন ধরলাম, এরপরে আর আমরা কোনো কোশ্চেন নিব না, আমরা মিটিংটা এখানে এন্ড করে দেবো ইনশাআল্লাহ। আর লাইভ আপনারা হচ্ছে আমাদের লাইভ শেষ হওয়ার পরে অথবা সকালের দিকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। সাদেক ভাই কি অবস্থা? জি ভাই ভালো। জি আমি লিঙ্কডইন সম্পর্কে একটু জানতে চাচ্ছি। লিঙ্কডইন রাইট? লিঙ্কডইন সম্পর্কে আপনারা না আমার প্রবলেমটা শুনেন। আমার লিঙ্কডইনটা মানে ভেরিফাই করি মানে আবার গিয়া হয়ে যায়, মানে আবার ভেরিফাই করতে ভেরিফাই মানে দুই একবার ভেরিফাই হয়েছে, এখন আর ভেরিফাই হচ্ছে না। ভেরিফাই কি পাসপোর্ট দিয়ে করতেছিলেন? না এনআইডি।
ও আচ্ছা, বুঝতে পারছি কি প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে আপনার আইপিতে সমস্যা করতেছে হয়তো, এই জন্য মানে আইপি অ্যাড্রেসে সমস্যা করলে এই প্রবলেমটা হয়। এটার সলিউশন মানে ভেরিফাই। এখন হচ্ছে না, অ্যাকাউন্ট কি লক হয়ে যাচ্ছে নাকি? অ্যাকাউন্ট লক হচ্ছে না, মানে ভেরিফাই সব কিছু করে আসার পর বলে যে এরর, মানে রিপেয়ার দিতে বলে এরর, মানে আর এদিকে আগায় না আর কি, মানে ভেরিফাই ঠিকই নেই। আপনি এনআইডি দিয়ে এবং ফেস ভেরিফাই করতেছেন ওই সময়? জি। এমন এরর। অ্যাকাউন্টের বয়স কতদিন? ধরেন 2 মাস। আপনি আমি কি ইউজ আচ্ছা করতে পারছি হয়তো 5 দিন অথবা 6 দিন হবে ইউজ করতে পারছি, তখন থেকে এই প্রবলেমটা শুরু। আচ্ছা, আপনি কি অনেক বেশি ফলো করতেছেন মানুষকে, মানে একদিনে অনেকজনকে ফলো করতেছেন, তারপরে কয়েকজন মানে ধরেন 10-15 জনকে করছি। এই জন্যই প্রবলেমটা হচ্ছে, মানে আনওয়ান্টেড অ্যাক্টিভিটি হইলেই এরকম প্রবলেম হয়। এখন কি আরেকটা খুলতে হবে? অ্যাকাউন্ট ভেরিফাইয়ের ক্ষেত্রে আপনার যে এনআইডি কার্ডটা আছে ওইটা ছবি তোলার সময় সুস্পষ্ট ছবি তুলবেন, আলো ছাড়া। আর পাসপোর্ট দিয়ে করলে কি মানে একদম ভালো হবে এনআইডি থেকে? পাসপোর্ট দিয়ে ভেরিফাই করলে আপনার নামের পাশে ব্লুটিক চলে আসবে। আমার অ্যাকাউন্টে দেখবেন যে নামের পাশে ব্লুটুথ দেওয়া, কারণ পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে আমার পাসপোর্ট আমার বড় ভাইয়ের আছে, তখন তো কোনো সমস্যা হবে না। আমার যদি ছবি নাম আমার দিই, মানে প্রোফাইল নেম আর কি। বুঝি না, আপনার ফুল নেম নাকি? আমি প্রোফাইল নেম যদি আমার দিই, মানে ভেরিফাইয়ের সময় যদি আমার বড় ভাইয়ের মানে পাসপোর্টের ইনফরমেশন গুলো দিই, সমস্যা হবে? অসম্ভব, আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেবে, একদম ব্যান করে দেবে। তার মানে ভাইয়ের নামে খুলতে হবে? হ্যাঁ। প্রোফাইল ছবিটা আমার দিতে পারবো? নাম, ছবি, সব যত ডকুমেন্ট আছে সব ওই সেম টু সেম হইতে হবে। আচ্ছা, তাহলে সমস্যা ওই জায়গায়। হ্যাঁ ভাই, আর একটা আপনার জন্য সাজেশন থাকবে যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটাই আনওয়ান্টেড অ্যাক্টিভিটি করবেন না, অর্থাৎ একদিনে অনেকজনকে ফলো দিচ্ছেন বা লিঙ্কডইনের ফিচারগুলো ইউজ করতেছেন বেশি বেশি, কমেন্ট করতেছেন, তারপরে ইয়ে করতেছেন, বেশি বেশি করা যাবে না। ভাই একদিনে সর্বোচ্চ কয়টা কানেকশন পাঠাবো একদিনে সেফেস্ট মনে হয় 30টা, হয়তো নো প্রবলেম। আপনি এটা জেনে নিতে পারেন, গুগল করতে পারেন, গুগলে দেখে নিতে পারেন। ওকে। আমি আমার ভবিষ্যৎ হিসেবে তো লিঙ্কডইনের মানে গুরুত্বপূর্ণ অনেক। সচরাচর সমস্যা হয় না, তবে যে আনওয়ান্টেড অ্যাক্টিভিটি করলে আর কি এই প্রবলেমটা হয় এবং আইপি ব্লক করে দেয়, ওই সময় আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সো আমাদের লাইভটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট। হ্যালো ভাইয়া, একটা কথা বলতেছিস। বলেন ভাই। ইসাম ভাই যেন একটা লিংক দিছেন, এটা কিসের লিংক? আমাদের আজকের যে টপিকটা ছিল এই টপিকটাই হচ্ছে, এই টপিকটা সম্পর্কে লিংক। আচ্ছা, আমি আবার লিংক দিয়ে দিচ্ছি।